নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। অসময় টানা বৃষ্টির জেরে চরম সমস্যার মুখে পড়েছেন আলু চাষিরা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের একাধিক এলাকায় জল জমে থাকার কারণে পচন ধরেছে বিঘার পর বিঘা জমির আলুতে। অন্যদিকে আলুর বন্ড না পেয়ে বিক্ষোভ আলু চাষিদের। 27তম সিনিয়র ও 10তম জুনিয়র জাতীয় ডেফ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রতিভাবান খেলোয়াড়দের কৃতিত্বে গর্বের মুহূর্ত জলপাইগুড়ি জেলা ডেফ ক্রীড়া সংস্থার। আজ আবহাওয়া খারাপ থাকায় বৃষ্টির কারণে ভোট প্রচার ব্যাহত হয়েছে বিভিন্ন এলাকায়। সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলির সাথে জলপাইগুড়িতে নিম্নচাপের জেরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জেরে ঠান্ডার পরিবেশ সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। বেশ কয়েকদিন থেকে নিম্নচাপের জেরে বৃষ্টির ছবি দেখা গিয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। আজ সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির ফলে ঠান্ডা আবহাওয়া ছিল সর্বত্রই। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির প্রভাব থাকবে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। বিধানসভা ভোটের প্রচারে ডুয়ার্সে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির চালসায় নেমেই সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে যান তিনি। আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ, মাদল বাজানো ও শিশুদের কোলে নিয়ে আদর, সব মিলিয়ে উৎসবের পরিবেশ তৈরি হয় ডুয়ার্স জুড়ে। চা বাগানের শ্রমিক পরিবারগুলির সঙ্গে হাসি মুখে ছবি তোলেন তিনি। পরে মঙ্গলবাড়ি বস্তিতে গিয়ে স্থানীয় চার্চে মত বিনিময়ের কর্মসূচি ছিল। নির্বাচনের আগে মানুষের সঙ্গে এই সরাসরি যোগাযোগ রাজনৈতিক মহলেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধীরে সবার কাছে আসবে, সবার কাছে আসবে, আসবে সবার কাছে আসবে। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঙ্গে আছি, সঙ্গে আছি। না যাচ্ছি, চলে যাচ্ছি, হ্যাঁ চলে হয়ে গেছে, ধন্যবাদ। জল্পেশ মন্দির ও জটিলেশ্বর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন ময়নাগুড়ির বিজেপি প্রার্থী। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক রায় মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করলেন। এদিন তিনি জটিলেশ্বর মন্দির ও জল্পেশ মন্দিরে পুজো দেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সবই ভোলে বাবার কৃপা, ধর্মের প্রতিষ্ঠা হবে, অধর্মের বিনাশ হবে। এদিন প্রার্থী মৌন ব্রত পালন করে এই মন্দিরে পৌঁছান এবং দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে অংশ নেন। যদিও সংবাদ মাধ্যমের সামনে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি, তবুও নিজের জয়ের ব্যাপারে তিনি শতভাগ আত্মবিশ্বাসী বলেই ইঙ্গিত দেন। পাশাপাশি তার দাবি, শুধু ময়নাগুড়ি নয়, গোটা রাজ্যেই ধর্ম প্রতিষ্ঠা পাবে এবং অধর্মের অবসান হবে। আজকে আমরা ভোলে বাবার সকল ভক্ত সকলে মিলে জটিলেশ্বর ধাম হয়ে বাবা জল্পেশ্বর পর্যন্ত শুধু ময়নাগুড়িবাসীর মঙ্গল কামনায় আমরা বাবার চরণে পূজা অর্চনা এবং কামনা করলাম। কিরকম প্রচুর তো লোক দেখলাম আপনার সঙ্গে, এবং সবাই বাবার কৃপা, সবাই ভোলে বাবা। আগামী কয়েকদিন কি কর্মসূচি রয়েছে ওটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আছে পূজা অর্চনা। আপনাকে দেখা গেল একেবারেই মন বোধ করে আসতে, কি বলবেন? কিভাবে আসতেন বাইরে থেকে মন্দিরে, কিভাবে আসতেন? সব বাবার কৃপা, বাবা যেভাবে নিয়ে চলে সেভাবেই চলি। জয় শিবচন্ডী। আপনার লড়াই একেবারেই জেলা সভাপতি, যুব সভাপতির সঙ্গে। আজকে বলে দিছি আপনাদেরকে, আজকে পূজা অর্চনার দিন,
অনুরোধ করছি, কোনো রাজনৈতিক প্রশ্ন আজকে চলবে না। আচ্ছা, বাবাকে কি কতটা আশা রাখলেন, বাবা কি বললেন? সব ভোলে বাবার কৃপা, হর হর মহাদেব। ধর্মের সৃষ্টি হোক, ধর্মের সৃষ্টি হবে পশ্চিমবঙ্গে, অধর্মের বিনাশ ঘটবে। জয়ের ব্যাপারে কতটা আশা রাখেন? বাংলার মাটিতে ধর্মের সৃষ্টি হবে, অধর্মের বিনাশ ঘটবে। ময়নাগুড়ির মাটিতে ময়নাগুড়ি শুধু না, পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী ধর্মের সৃষ্টি ঘটবে এবং অধর্মের বিনাশ হবে। জলপাইগুড়ির গৌড়ীয় মঠে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী। জলপাইগুড়ির গৌড়ীয় মঠে পুজো দিলেন বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। এরপর জলপাইগুড়ি শহরের নেতাজি পাড়ায় চায়ের ঠেকে বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী নিজের হাতে চা বিতরণ করলেন। তিনি আশাবাদী এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন তিনি। উন্নয়ন করবেন মানুষের স্বার্থে, সবসময় থাকবেন মানুষের পাশে বলে জানান তিনি। মানুষের পাশে, চা বাগানে, বিভিন্ন জায়গায় মানুষের পাশে একদম গ্রাসরুট লেভেলে যাচ্ছেন। কি বুঝছেন এবং কি ভাববেন, কি এই মানুষগুলোই বা কি করবে, কি বুঝবেন? সবার একটাই চিন্তার কারণ হচ্ছে আলুর যে বন্ড, তারা যে প্রকৃতি যারা কৃষক, তারা আলুর বন্ড পাচ্ছে না, আলুর বন্ড নিয়ে টিএমসি নিয়ে তারা কালোবাজারি করতেছে এবং আলুর যে বস্তা, সেই বস্তা নিয়েও তারা কালোবাজারি শুরু করেছে এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতার সামনে আসতেছে, তারা এই সমস্ত থেকে সরিয়ে দিবে এবং সবাইকে সুস্থভাবে বাঁচতে শিখাবে। আপনি কি মানুষের সাথে কথা বলছেন? এই যে আলু চাষি, চা চাষি, তাদের সঙ্গে কথা বলছেন, খবর নিচ্ছেন? খবর নিচ্ছি। আপনি কি জমিতে গেছেন? আমি জমিতে গেছি এবং তাদের ভিতরের খবর, যাদের মনের দুঃখের কথা, সব আমাকে বলছে। কি পারি আমি চেষ্টা করছি ওদের পাশে থাকার জন্য এবং আগামী দিনে সবসময় পাশে থাকবো। জলপাইগুড়িতে তো সদর বিধানসভা কৃষ্ণ দাস হ্যাভিওয়েট প্রার্থী সবাই বলছে, সেখানে দাঁড়িয়ে থেকে আপনার মাঝে মাঝে বাধা পাচ্ছেন বিভিন্ন জায়গায় প্রচারে। হেভিওয়েট বলে কিছু মানে জনগণের আশীর্বাদ যার পক্ষে থাকবে সেই হচ্ছে হেভিওয়েট। হনুমান মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নামলেন বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী। বিজেপি থেকে সরাসরি বেরিয়ে নির্দল প্রার্থী দেন অলোক চক্রবর্তী, যা বিভিন্ন রাজনৈতিক দলের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতীয় সনাতন হিন্দু মঞ্চর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেন গতকালই। আজ পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় হনুমান মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নামলেন জলপাইগুড়ি সদরের প্রার্থী অম্বালিকা রায়। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তারা। জলপাইগুড়ি সদর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন অম্বালিকা রায়। তারা জানিয়েছেন, সনাতনীদের রক্ষার স্বার্থেই তারা এইবার নির্দল হিসেবে নির্বাচনী ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, মূল রাজনৈতিক দলগুলির বাইরে থেকেও মানুষের সমর্থন নিয়ে বিকল্প শক্তি গড়ে তোলাই তাদের উদ্দেশ্য। তবে বিজেপি থেকে বেরিয়ে আসা এই অংশের আলাদা লড়াই কি গেরুয়া শিবিরের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে? এখন দেখার সেটাই। বিধানসভার শহরে নিজেদের ধর্ম রক্ষার্থে, মা বোনেদের সম্মান বাঁচাতে, বেকার ভাই বোনদের কর্মসংস্থানের দাবি। ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ জিন্দাবাদ। জয় শ্রীরাম। ভালো আছে তো? এবার আমাদের প্রার্থী এই যে অম্বালিকা রায়, ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ সমর্থিত নির্দল প্রার্থী। আমাদের শহরেই বাড়ি, আশ্রম আদরপাড়ায় বাড়ি। এই যে সনাতন হিন্দু ধর্মের পক্ষে এবার নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন, কি বলবেন? আমি একটাই কথা বলবো, আমি চারিদিকে উন্নয়নের অনেক অভাব দেখতে পাইছি এবং জলপাইগুড়ি সব দিক থেকে আমাদের অবহেলিত এবং আমি দেখতে পাই আমাদের ধর্মকে নিয়ে সবসময় বিকৃত করা হচ্ছে এবং সাধু সন্তদের কোনো সম্মান নেই, রাস্তাঘাটে তাদের নিয়ে খিল্লি করা হচ্ছে। আমার মনে অনেক আশা যে আমি এই ধর্মকে ভালো জায়গায় নিয়ে যাব এবং উন্নয়ন করব।
অনেক স্কুল পড়ুয়া, অনেক রুগী যাদের চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে বা পড়াশুনো করতে পারছে না, অনেক মেধা ঘরে লুকিয়ে থাকে, যাদেরকে তুলে বাইরে প্রকাশ করার কেউ নেই, সেদিকটাও আমি লক্ষ্য রাখার চেষ্টা করব। কতটা আশাবাদী আপনি? আমি আশাবাদী, কারণ আমি এটুকু আশা রাখছি যে সবাই নিশ্চয়ই নিজের ধর্মের জয় এবং উন্নয়নের স্বার্থে আমাকে নির্বাচন করবেন, এবং আমি গতকালও বলেছি বাকিটা ভগবান এবং আমার ভাগ্যের উপরে আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে আত্মপ্রকাশ করার কারণ কি? দেখুন, সর্বপ্রথম হচ্ছে আমার দায়িত্ব এবং দায় এবং দায়িত্ব জনতার উপরে, মানুষের জন্য। ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ যখন ভুলুণ্ঠিত হয়, মানুষের কাছে আমি কমিটেড, তাদের জন্য লড়াই, সেই লড়াইয়ের জন্য আজকে রাস্তা বেছে নিতে হয়েছে। কতটা চাপ সৃষ্টি হচ্ছে আপনার উপর? দেখুন, প্রথমত হচ্ছে আজকে আমরা দেখবেন যে অল্প কিছু সংখ্যক মানুষ নিয়ে আমরা প্রচারে শুরু করে দিয়েছি। আজকে মঙ্গলে উষা বুধে পাহা, যথা ইচ্ছা তথা যা। এবং আপনি জানেন যে নবরাত্রির সূচনা হয়েছে আজকে, বাসন্তী পুজোর সেই ষষ্ঠী তিথি, সেই ষষ্ঠী তিথিতে আমরা আমাদের প্রচার কার্য শুরু করেছি। ওই যে মায়েদের রক্ষা করার উদ্দেশ্য নিয়ে আপনারা দেখবেন শিলিগুড়িতে আজকে আন্দোলনে সামিল হয়েছে সনাতন ধর্মাবলম্বী মানুষ, কারণ জেহাদিরা হিন্দু মেয়ের ওপরে অত্যাচার করছে। পশ্চিমবঙ্গে যত্রতত্র এইরকমভাবে অত্যাচার চলছে সনাতনী ভাই বোনেদের ওপর। বাংলাদেশে সনাতনী ভাইদের পুড়িয়ে মারা হচ্ছে, তার জন্য প্রতিবাদ নেই। রাজনৈতিক নেতারা শুধু ভোট বৈতরণী পার হওয়ার জন্যে তারা এই ভোট বাক্সকে ব্যবহার করে হিন্দু এবং মুসলিমের তাস হিসাবে। কিন্তু আমরা ভারতীয় সনাতনী হিন্দু মঞ্চের কার্যকর্তা কর্মীরা আমরা সনাতনীদের জন্য দায়বদ্ধ। কতটা আশাবাদী আপনি? আমরা আশাবাদী ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের প্রার্থী এবার জয়ী হচ্ছেন, আর তার জন্যই আমরা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছি। আমরা ছোট ছোট টুকরো টুকরো আকারে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। দেখবেন ওই যে উই পোকা ধরে না, উই পোকা ধরলে কি হয়, খাস্তা জিনিসও নষ্ট হয়ে যায়, অনেক শক্তিশালী জিনিসও নষ্ট হয়ে যায়। তো আমরা ওই উই পোকার মতন ছোট্ট ক্ষুদ্র আমরা ঠিকই, কিন্তু আমরা ধর্মযুদ্ধে নেমেছি অধর্মের নাশ করার জন্যে। ওই ছোট হয়েই তাদের অধর্মের নাশ করব। শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার 31 নম্বর জাতীয় সড়কে পাহাড়পুরের কাছে বালাপাড়া এলাকায়। জানা গিয়েছে, রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটর বাইক সজোরে ধাক্কা মারে তাদের। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটর বাইকে 3 জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর একজন পালিয়ে যায়, তবে 2 জনকে আটক করে এলাকাবাসীরা। আহত মা ও ছেলের বাড়ি বালাপাড়া এলাকাতেই। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তোর নাম কি? আমার নাম সমর বিশ্বাস। সকালবেলা না পূজায় আসলাম, তোরা কেন আজকে আসছিস? বয়স কত বল? আমরা কিছু জানি না, যে করছে না বাইক চাবি সব দিয়ে দিলাম। আমরা ছিলাম, আমরা কিছু করি নাই বাবু, আমরা কিছু করি নাই বাবু। ও বাইক চালাইছিল, আমি বাইক চালাই নাই। ও বাইক চালাচ্ছিল, একটা কাকিমা ছিল, কাকিমাকে আমরা পড়ে গেছি। কাকিমাকে দেখতে গেলাম, দৌড়ায় ও পালাই গেল ওইখান থেকে। বাইক চালাচ্ছিল, একটা কাকিমা ছিল, কাকিমাকে আমরা পড়ে গেছি। কাকিমাকে দেখতে গেলাম, দৌড়ায় ও পালাই গেল ওইখান থেকে। বাইক রেখে সব পালাই। কোথায় যাচ্ছিলি? আমরা ছিলাম যে চাঁদপুর টাকা ছিল, ওইখানে মত করে গেছিলাম। যাবো সঙ্গে সঙ্গে তারা এরকম করলো, আমরা এখন কইলে আধা মরা হয়ে গেছি, আর ও পালাই গেল। মদ খেতে গেছিলি? যাবো ভাবছিলাম খালি যাবো, তারপরে কিছু না। তোর বন্ধু কোথায় যে পালাইলো? ও পালাবার পারে ছিল মারা, ও পালাই গেছে। চাবি টাবি সব বাইক সব কিছু এখানে। তোরা এত স্পিডে গাড়ি চালাচ্ছিস কেন? আমি না, তোরা আমি চালাই না কাকু, ও চালাইছে। তোর নাম কি? আমার নাম রাজা বিশ্বাস। বাইকটা একটা ইয়াতে আচ্ছা, একটু যদি বলেন, আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা এসেছেন, কি ব্যাপার? ও ঘটনা তো আমাদের ওসি হাইওয়ে আছেন, উনি বলতে না, পারবেন। আপনি এসেছেন ঘটনাস্থলে, কি দেখলেন, কি ব্যাপার? আমি এসে দেখলাম যে এই ব্যাপার, যে এখানে 2 জনকে রিটেন করে রেখেছিল, ওই 2 জনকে আমি এসকিপ করে নিয়ে যাচ্ছি। আর মোট কতজন আহত হয়েছে?
দুজনকে ডিটেইন করে রেখেছে পাবলিক লোকাল পাবলিক। আহত কজন হয়েছে, ইনজিওর কজন? দুজন হয়েছে। এটা কি বাইকে যাচ্ছিল? এটা ওরা বাইকে নেশাগ্রস্ত অবস্থায় আছে মনে হচ্ছে। ওটা আমরা বলতে পারবো না, ওটা মেডিকেল করাচ্ছি, আমরা মেডিকেল করে বলতে পারবো। এই জায়গাটাতে একটা ট্রাফিক কন্টিনিউয়াস ওটা ব্যবস্থা করছি আমরা, ব্যবস্থা করছি। গ্যাস সিলিন্ডারের অভাবের কারণে বাসন্তী পুজো উপলক্ষে ভোগ বিতরণে কাটছাড় জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে। আজ বাসন্তী পুজোর ষষ্ঠীর দিন জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়ির তরফে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। আজ সকালে ষষ্ঠী পুজো অনুষ্ঠিত হয় মন্দিরে। তবে এবছর গ্যাস সিলিন্ডারের অভাবের কারণে ভোগ বিতরণের সময় পরিবর্তন করা হয়েছে। গ্যাস সিলিন্ডারের অভাবের কারণে এবছর ভোগ বিতরণীতেও কাটছাঁট করা হয়েছে। জানা গিয়েছে গ্যাস সিলিন্ডারের অভাবের ফলে শুধুমাত্র নিয়ম পালনের জন্যই ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় মন্দিরে। সকালবেলায় আমাদের এই যোগমায়া কালীবাড়িতে মা ষষ্ঠীর পুজো হয়ে গেছে। আগামীকাল সপ্তমী সকাল 9টার থেকে শুরু হবে, আর অষ্টমী পুজো পরশুদিন, সেটা শুরু হবে সকাল 7টার থেকে, 9টার মধ্যে শেষ হয়ে যাবে মোটামুটি। 9টার থেকে তারপরে অঞ্জলি হবে, সর্বসাধারণের জন্য অঞ্জলি হবে। তারপরের দিন নবমী হবে, আর দুপুরবেলা 12:30টার সময় হোম হবে। শনিবারে দশমীতে আমাদের পুজোর পরেই আমাদের প্রতিমা বিসর্জন হবে। ভোগ বিতরণ কি হবে? ভোগ বিতরণ আমাদের অষ্টমী পুজো হবে। অষ্টমী পুজোর সাথে সাথে অন্নপূর্ণার পুজো হয়। সেই অষ্টমী পুজোর দিন, অন্নপূর্ণা পুজোর দিন আমাদের এখানে ভোগ বিতরণ হয়। প্রতিবারের ন্যায় এবারও হবে। বললাম এবছর তো একটা গ্যাসের সমস্যা রয়েছে। গ্যাসের সমস্যা রয়েছে, তবুও ওই সংকটের মধ্যে আমরা যেহেতু আগের বার যেরকম আমরা প্রচুর ভোগ করতাম, এবছর সামান্য পরিমাণে ভোগ হবে, যেটুকুন ভক্তদের মধ্যে পরিবেশন করতে পারবো সেটুকুনি আমরা দিব। সিলিন্ডারের অভাবের কারণে করবেন? হ্যাঁ, সিলিন্ডারের অভাবের কারণে আমাদের হচ্ছে, কারণ আমাদের এখানে খড়ির ব্যবস্থা নেই। আপনার নাম দাদা? আমার নাম অমিত কুমার রায়, আমি যোগমায়া কালীবাড়ির ম্যানেজার। 32তম সংকীর্তন শুরু হলো বোয়ালমারি প্রধান পাড়া বাজারে। বেশ কয়েকদিন ব্যাপী সংকীর্তন সহ লীলা কীর্তন ও অনুষ্ঠিত হবে অষ্টকালীন কীর্তন। তবে দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য আহারেরও ব্যবস্থা করা হয়েছে। মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কীর্তনের দল অংশগ্রহণ করবেন। উদ্যোক্তা নারায়ণ মণ্ডল জানান, সংকীর্তনের পাশাপাশি লীলা কীর্তন অনুষ্ঠিত হবে এবং সবশেষে অনুষ্ঠিত হবে অষ্টকালীন কীর্তন। তিনি আরও জানান, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে। সংবাদে এখন সময় বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। অসময়ে বৃষ্টির জেরে চরম সমস্যার মুখে পড়েছেন আলু চাষিরা।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের একাধিক এলাকায় বিঘার পর বিঘা জমিতে জল জমে থাকায় আলুতে পচন ধরতে শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। লাভের আশায় ঋণ নিয়েও কঠোর পরিশ্রম করে এই মরশুমে আলু চাষ করেছিলেন কৃষকেরা, কিন্তু কয়েকদিন আগে অকাল বৃষ্টিতে মাঠের জমিতে জল দাঁড়িয়ে যায়। সেই জল দ্রুত নামার ব্যবস্থা না থাকায় জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে আলু। অনেক ক্ষেত্রেই জমির নিচে থাকা আলু পচে যাচ্ছে, ফলে উৎপাদনের বড় অংশই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, এই পরিস্থিতিতে তারা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন, এখন ফসল নষ্ট হওয়ায় সেই ঋণ শোধ করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। এদিকে আগামীকাল ময়নাগুড়িতে জনসভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত কৃষকদের একাংশ জানিয়েছেন তার কাছে সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরা হবে। পাশাপাশি স্পষ্ট বার্তা দিয়েছেন, যদি পর্যাপ্ত ক্ষতিপূরণ না মেলে তাহলে তার প্রভাব আসন্ন বিধানসভা নির্বাচনে পড়তে পারে। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই কৃষকদের দুর্দশা এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে এলাকায়। আলু তো এখন কি করব, আলু তো জল লাগে আছে, এটা তো মনে কর আলু পাওয়া যাবে না। এদিকে 50 বিঘার মতো হয়ে যাবে এই এলাকায়। প্রচুর প্রচুর, মানে আলু তো পাওয়াই যাবে না। বলছি আগামীকাল তো মুখ্যমন্ত্রী আসতে আপনাদের এলাকা আসছে, মুখ্যমন্ত্রী কিছু জানাবেন, কিছু বলবেন আপনারা? হ্যাঁ, জানাইতে লাগেও, মানে এইরকম ক্ষতি হইলে এখন মুখ্যমন্ত্রী কি বলে, কি আমাদের বাঁচানোর তো একটা বুদ্ধি দিবেই। আচ্ছা, সেটাও যদি না দেয় তাহলে তো মুশকিল। ভোটে কি এর প্রভাব পড়বে? ভোটে তো প্রভাব পড়বেই। এইরকম যদি আমাদের দিকে কৃষকদের দিকে না দেখে তাহলে তো ভোটে প্রভাব পড়বেই। চারদিকে একই অবস্থা এরকম? একই। হ্যাঁ, গৌতম রায়। কোথায় যেন বাড়ি? এটা টেকাটুলি, এটা পাড়ার নাম বলে সুড়িপাড়া। এই যে আলু তো জলে নষ্ট হয়ে গেল সব। স্বপ্ন ছিল অনেক, আলু করে অনেক কিছু করব, তা তো কিছুই করতে পারলাম না। সব স্বপ্নই তো নষ্ট হয়ে গেল, স্বপ্নই থেকে গেল। আগামীকাল তো মুখ্যমন্ত্রী আসছে আপনাদের এদিকে। আমাদের এখানে বলে মুখ্যমন্ত্রী আসছে আগামীতে, দেখি এখন মমতা দি কি করে না করে। সামনেই তো ভোট, এই যে আপনাদের পাশে যদি কেউ না দাঁড়ায় আর কি, তাহলে কি করবেন আপনারা? দেখি এর প্রভাব পড়বে। সামনে ভোট, দেখি এখন দিদি কি করে না করে, এটাই দেখি। এই জায়গাটার নাম জানেন কি? পূর্বদহ ভুজারিপাড়া, নাম দুর্গা মন্ডল। কি বলবেন দাদা, এই আলু এবার কেমন? আলু এবার কি, আলু এবার শেষ আমাদের। আলু বৃষ্টি দিয়ে একবারে শেষ হয়ে গেছে, এতে একবারে জল লেগে আছে। ঠিক আছে, আলুর মধ্যে জল লেগে সব তো পচে গেছে আলু। আলু তো তোলেননি এখনো? আলু তোলা হয়নি, একদম তোলা হয়নি আলু। কি চাচ্ছেন বলুন তো? কি হচ্ছে এখন, আলু আকাশ এখন খারাপ, ঠিক আছে, বৃষ্টি বললো আলু পচে গেছে। এখন আমাদের মুখ্যমন্ত্রী কালকে আসতেছে, ঠিক আছে, ময়নাগুড়িতে। এখন উনি যদি আমাদেরকে দেখে তাহলে ভালো হয়। আপনারা আশায় হয়েছি, ঠিক আছে। এখন তো কি আমাদের নিরুপায় হয়ে গেছি না, এখন নিরুপায় হয়ে গেছি। এখন যদি মমতা ব্যানার্জি কিছু দেয় তাহলে ভালো হয়। আচ্ছা, এই যে আপনারা এই যে বিপদে রয়েছেন বর্তমানে, সামনেই তো ভোট, যদি আপনাদের পাশে কেউ না দাঁড়ায়, ভোটে কি এর প্রভাব পড়বে? কত পড়বেই, কারণ আমাদের এত বড় ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই সময় কেউ না দাঁড়ায় আমাদের পাশে, কৃষকের পাশে কেউ না দাঁড়ায়, তাহলে আমাদের প্রভাব তো পড়বেই। কারণ আমরা চলার তো আমাদের অচল হয়ে গেছি না এখন। প্রচুর তো ক্ষতি, প্রচুর ক্ষতি, প্রচুর ক্ষতি। স্বপ্ন হয়ে গেলো। বাইরে ধান সব বেচে টেচে এই আলু করা হয়েছে, এখনো তো আমাদের লস, ঠিক আছে। লোন নিয়ে করা হচ্ছে, ধান বিক্রি করা হচ্ছে। এখন আমাদের আলু তো না হলে আমাদের লস হলে কি করবো, খাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে। কি করে লোন মেটাবেন? কি করে লোন মেটাবেন, করার কিছু উপায় নেই, আমাদের আলু পচে আছে। কি নাম যেন আপনার? পবিত্র রায়, টেকাটুলি, সুড়িপাড়া বলে এটাকে, ময়নাগুড়ি। বলছি দিদি, এই আলু দেখলাম তো একেবারে পচে গেছে আলু। হ্যাঁ, একেবারে মানে সবই পচে যাচ্ছে আর কি। আচ্ছা, কেন হলো এটা? কেন হলো? বৃষ্টির জন্য। কেমন ক্ষতি হয়েছে? কেমন ক্ষতি মানে বলার মতো না। আচ্ছা, মানে কত স্বপ্ন তো দেখেছিলেন আলু করে? হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা তো দেখবোই না।
স্বপ্ন কি হলো তাহলে? স্বপ্ন কি হলো? স্বপ্ন তো শেষেই হলো না, স্বপ্নই থেকে গেল। স্বপ্নই থেকে গেল। আচ্ছা, এখন তাহলে গতকাল তো মুখ্যমন্ত্রী আছে, আগামীকাল আচ্ছা, কি বলবেন মুখ্যমন্ত্রীকে? কি বলবো, যেটা বলার ওটা তো বলবোই না, কারণ এত টাকা এত ইসে করে গেল এত কিছু, তাহলে তো কিছু তো বলতেই হবে, কিছু তো দিতেই হবে না। ওনার মুখ চেয়ে আসেন এখন? হ্যাঁ হ্যাঁ, সামনে ওনার তো মুখ ভোট, চেয়ে আছি। ভোটে কি এর প্রভাব পড়বে যদি আপনাদের কেউ না দেখে? হ্যাঁ সেটাই তো, কি সেটাই বলতে, দেখো আমাদের এত কিছু লস হলো, এত কিছু ইসে হলো, সেটা তো একটু বেনিফিট তো দিতেই হবে না। সেটা যদি কেউ যদি সাপোর্ট না করে তো সেটা মানে সেটা কি বলবো আর। তাহলে ভোটে প্রভাব পড়বে? হ্যাঁ। কি নাম যেন আপনার? আমার নাম কণিকা রায়। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম ছুরিপাড়া বলে, ময়নাগুড়ি। ময়নাগুড়ি। আলুর বন্ড না পেয়ে বিক্ষোভ আলু চাষিদের। আলুর বন্ড না পেয়ে বিক্ষোভ, ভাঙচুর ও চুরির অভিযোগ উঠল বেরুবাড়ির একটি হিমঘর সংলগ্ন এলাকায়। মঙ্গলবার আলুর বন্ড না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি এলাকার নবদ্বীপ স্টোরে। অভিযোগ, বন্ড না মেলায় ক্ষুব্ধ কৃষকেরা বিক্ষোভে সামিল হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টোরে আসা আলুর গাড়িতে ভাঙচুর চালানো হয়। গাড়িতে থাকা আলুর বস্তা কেটে ফেলে দেওয়া হয় এবং গাড়ির ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজনের নাম সামনে এসেছে। সমস্যা তো কালকে রাত্রেবেলায় এই গাড়িটা লাগানো হলো এবং অনেক গাড়ি তো লাগানো থাকে লাইনে, যেহেতু রাস্তাটা চাপা, আশেপাশে বাড়ির যারা আছে ওরা গাড়ি লাগাইতে দেয় না, গাড়ি তো যাবেই। তার মধ্যে নাকি ওর সাথে গাড়ি ড্রাইভারের সাথে গাড়ির মালিকের সাথে কথা কাটাকাটি হচ্ছে, গাড়ি সরানোর জন্য বলছে আমি গাড়িটা খারাপ আছে আমি সরাই দিচ্ছি। তারপরে ও গালাগালি করছে, গালাগালি করার পরে নাকি এইগুলো কাটিয়ে দিছে আমাদের, মানে আমরা তো আর দেখিনি কাটতে, কাটিয়ে দিছে এই মালগুলো। কাটিয়ে দেওয়ার পরে ও নাই, পুলিশও আসছিল, ও নাই, ওকে খুঁজছে পুলিশ। এই অবস্থায় আছে এখন। স্টোর তো ড্রাইভার পক্ষ থেকে বন্ধ, আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা বন্ধ রাখতে বলছি। সুরহানা হবন তো স্টোর খোলা হবে না। এটা নবদ্বীপ কলেজ স্টোর টিএলটিডি। দাদা, এটা আজকের ঘটনা, এটা কালকে রাত্রে 10:30টার ঘটনা। আমি লাইনে গাড়ি লাগাইছি, এই বাড়ির লোক নারায়ণ রায়, সে আমাকে বলছিল যে গাড়িটা সরাও, নাইলে আমি গাড়ির টায়ার এবং আলুর বস্তা কেটে দেবো, এবং আমার কাছে 5,000 টাকাও চাইছিল। হ্যাঁ, এবং বলছে যে রাস্তাটা নাকি উনার। তারপরে আমি চা খাইতে যাই, সে ওই সুযোগ নিয়েই আসে আমার 70টা বস্তা আলুর খাইতে দিচ্ছে এবং ব্যাটারি শুদ্ধও নিয়ে গেছে ভাঙে। হ্যাঁ, এখন আমি সবাইকে দিলাম, এখানে যত ড্রাইভার আছে আমাদের সবাইকে বিচার ছাড়িয়ে দিলাম। হ্যাঁ, পুলিশকেও জানিয়েছি, কমপ্লেন জানিয়েছি। হ্যাঁ, পুলিশ কালকে ইনকোয়ারি করে গেছিল। রবিউল হক। এটা হচ্ছে নবদ্বীপ স্টোর। হ্যাঁ, যে মমতা ব্যানার্জির কাছে যান, এটা নিয়ে কি বলবেন? দাদা, যদি কোনো চাষি এই কথা বলে থাকে, আপনাদের কেউ বিশ্বাস করবে যে কোন ইন্ডাস্ট্রির মালিক উনি? আর 3টা ইন্ডাস্ট্রির মালিক উনি। আচ্ছা, আজকে নবদ্বীপ হিমঘরের মালিক যিনি মালিক, 3টা ইন্ডাস্ট্রির মালিক উনি। উনি বলতে পারে যে মমতা ব্যানার্জিকে বলতে হবে? গভর্নমেন্টের বাইরে কেউ কথা বলতে পারে? গভর্নমেন্ট যখন যার যেরকম আমাদের সাজেশন দেয় সেই অনুপাতে আমরা কাজ করি এখানে। গভর্নমেন্ট 30% বন্ড এবার কোটা আলাদা করে ক্ষুদ্র মাঝারি চাষিকে দিতে বলছে, আমরা সমস্ত চাষিকে সেভাবে ডিস্ট্রিবিউট করছি। এরপর যদি কোনো অভিযোগ করে, ভিত্তিহীন অভিযোগ, এই অভিযোগের কোনো। আচ্ছা, আপনার নাম? আমার নাম আব্দুল মান্নান। এখানটার কে? আমি স্টোর ম্যানেজার। জানা যাচ্ছে যে আলুর বন্ড নিয়ে সমস্যা হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? আমাদের যা বন্ড, আমরা প্রথম থেকে গভর্নমেন্ট নিয়ম মেনে এসে কৃষকদের বন্ড দিচ্ছি। আমাদের কাছে কোনো এরকম কোনো লিখিত কোনো অভিযোগ নেই। এবং কালকে যে গেছে 23 তারিখ, তাই তো 23 তারিখেও আমরা 70 প্যাকেট করে অনেক লোককে কত বন্ড দিয়েছি। আচ্ছা, অনেক লোক। জানা যাচ্ছে যে বন্ড চাইতে আসলে আপনি মমতা ব্যানার্জির কথা বলতেছেন। এটা আমরা জীবনেও বলিনি এবং আমরা এটা ভাবতেও পারি না এই টাইপের। যদি কোনো লোকের আমাদের সঙ্গে শত্রুতা থাকে তারা এটা বানিয়ে বলতে পারে। আপনার নাম? আমার নাম সত্যগোপাল সাহা, হিমঘরের মালিক। এটা কোন স্টোর? নবদ্বীপ কোল্ড স্টোর, বেরুবাড়ি, জলপাইগুড়ি। শিলিগুড়িতে নারী নিগ্রহের অভিযোগে আবারও গ্রেপ্তার এক যুবক। যুবকের নাম স্বর্ণেন্দু মণ্ডল, বয়স 27 বছর, বাড়ি চয়নপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্তের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অসৎ আচরণের একাধিক অভিযোগ উঠেছিল। অভিযোগ, তিনি একটি স্কুটি নিয়ে শহরের বিভিন্ন অলিগলি এবং নির্জন এলাকায় ঘুরে বেড়াতেন এবং
একা চলাফেরা করা মহিলাদের লক্ষ্য করে তাদের সঙ্গে অশালীন আচরণ করতেন। সর্বশেষ ঘটনা ঘটে হাকিমপাড়া এলাকায়, যেখানে এক কলেজ ছাত্রীর সঙ্গে এই ধরনের অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর 19 তারিখ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সামনে আসতেই আরো কয়েকজন মহিলা একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্তকে শনাক্ত করে এবং গতকাল রাত 9:30 নাগাদ জলপাই মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। আমি 17 তারিখ মঙ্গলবার 7:32-এ আমার মেয়েকে টিউশনে দিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। তারপরে ভারতী সেবক সংঘের সামনে একটা গাড়ি আমাকে ক্রস করে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে মোড়ের এদিক ওদিক 3টা রাস্তা 3 দিকে তাকালো। তাকিয়ে আবার গাড়িটা আমার দিকে রিটার্ন আসছে। তখন স্বাভাবিক একটা লোক রাস্তা দিয়ে আসতেই পারে। এসে উনি আচমকায় এসে আমার গায়ে উন্না ছিল এবং টান দেনি উনি চলে গেল। আমি তো তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, কি হলো এটা। পরে তাকিয়ে দেখি উন্নাটা ফেলে দিয়ে ও চলে গেল। তখন তো আমি ওখান থেকে দৌড়ে একটা দাদাকে বলছি, দাদা দাঁড়ান আমাকে একটু বাড়িতে পৌঁছে দিন। তারপরে কি হয়েছে আমি আর বলতে শরীরে কোথাও হাত দিয়েছে? হ্যাঁ, এখানটা হাত দিয়েছিল, খামচি লেগেছিল, অনেকগুলো খামচির দাগ ছিল সেদিন। এটা কোন রাস্তায় হয়েছিল? ভারতী সেবক সংঘর সামনে। ঠিক আছে। কত তারিখে ঘটনা বললেন? 17 তারিখ মঙ্গলবার 7:40 থেকে 50-এর মধ্যে হয়েছে আমার সঙ্গে। আর ওনার পরনে ছিল ব্ল্যাক রঙের আর ব্ল্যাক আর হোয়াইট রঙের চেক শার্ট আর সাদা স্কুটি ছিল। এই ঘটনার পর আপনি কি কাউকে জানিয়েছিলেন? না, আমি দৌড়ে একটা লোককে ধরেছি, ধরে বলছি আমাকে একটু প্লিজ বাড়িতে পৌঁছে দিয়ে আসেন না। বললো কি হয়েছে? আমি বললাম এই আমার সঙ্গে ঘটেছে। তখন আমাকে উনি বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। তখন আমি আমাদের পাড়ার সবাইকে বললাম। পরে হাজব্যান্ড এসে পরে থানায় এফআইআর করে গেছে। আমি যখন ব্যাক করছিলাম ঘুরে নিয়ে, ও হঠাৎই আমার এখানে হাত দিয়ে আমার এখানে যে পরনে ছিলাম সেটা আমার এখানে টেনে ছিঁড়ে দেয়, যার জন্য আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি এইভাবে করে বাড়ি চলে আসছি। সাথে সাথে আমাদের পাড়ায় যে সিসিটিভি ফুটেজ আছে ওখানে দেখে নিয়ে তারপরে আমি আমার হাজব্যান্ডকে বলাতে সাথে সাথে এসে আমরা কমপ্লেন জানাই। জানানোর পরে আমার সেদিন কিছু হয়নি, পরের দিনই আমার সব অফিসাররা আমাদের হেল্প করেছে, করে দিয়ে তাকে উঠিয়ে নিয়ে এসছে। এরকম আচমকা হামলা এইটা কাউকে না বলতে পারছি না কিছু করতে পারছি। হ্যাঁ, আমার গলায় চেন ছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় না চেনের উদ্দেশ্যে ওইটা করছি। চেনটা তো আমার গলাতেই ছিল, তো গলার চেনটা তো থাকা সত্ত্বেও গলার চেনটা লাগেনি, কিন্তু আমার জামাটা মেন কথা এইভাবে ছিঁড়ে সামনেটা বেরিয়ে গেছে। ওইটা একটা খুবই লজ্জা, কি বলবো, কিছু বলার নেই। এই যে এইভাবে রাস্তায় এরকম হচ্ছে, কতটা আতঙ্কিত মহিলা হয়ে? খুবই আতঙ্কিত। কেন আমাদেরকে রাস্তাঘাটে বের হতেই হয়, কারণ হাজব্যান্ডটা ঠিক মতন আমাদের ব্যবসার কারণে বাইরেই থাকে, আমাদের নিজেদেরই সব করতে হয়। তো এরকম হলে তো আমরা রাস্তাঘাটে চলতে পারবো না। আমরা চাই যে আমি বিশেষত চাই কোনো শাস্তি হোক। কোথাও না কোথাও মনে হচ্ছে যে মহিলারা বা যুবতীরা সুরক্ষিত নেই। নেই থাকলে আজকে এই ঘটনা হতো না। নেই মনে হচ্ছে, কারণ কি সকালবেলার যদি ঘটনা এরকম হয় তাহলে রাত্রে আমরা বাড়ির থেকে বেরোবো কি করে? আমরা তো সন্ধ্যার পরে গেটের বাইরে যেতে ভয় পাচ্ছি। এটা যদি সকাল 8:30 থেকে 8:30 সকাল, বেশিরভাগ মানুষই মর্নিং ওয়াক করে বাড়িতে যায়। এই ঘটনা হওয়ার পরে কি আপনি কাউকে জানিয়েছিলেন বা চিনিয়েছিলেন? হ্যাঁ, আমার হাজব্যান্ডকে বলেছি, আমি সাথে সাথে এসে নিয়ে সিসিটিভি ফুটেজ সব রেডি করে নিয়ে আমি থানায় জমা করেছি। পিসি পার্টির সাথেও কথা হয়েছে, সবার সাথে সব কথা হয়েছে, কিন্তু তারা আমাকে অনেক সাহায্য করছে বলেই পরের দিনই ছেলেটাকে উঠাতে পেরেছে। চৈত্র মাসে অকাল ছট পুজোর আবহে ভক্তিমুখর হয়ে উঠেছে জলপাইগুড়ি শহর। শহরের কিং সাহেবের ঘাট ও রাজবাড়ি ঘাট এলাকায় ছটব্রতীদের ভিড়ে তৈরি হয়েছে এক বিশেষ ধর্মীয় পরিবেশ। সাধারণত কার্তিক মাসে পালিত হলেও মানত পূরণের উদ্দেশ্যে অনেক ভক্ত চৈত্র মাসেও এই পবিত্র ছট পুজোর আয়োজন করেন। ছটব্রতীদের মতে এই পুজো মূলত সূর্যদেব ও তার পত্নী উষার আরাধনায় নিবেদিত। কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী এবং সপ্তমী পর্যন্ত 4 দিন ধরে এই ব্রত কঠোর নিয়ম নীতি মেনে পালন করা হয়। ব্রতের প্রথম দিন ঘরবাড়ি পরিষ্কার করে স্নান সেরে নিরামিষ আহার গ্রহণ করা হয়। দ্বিতীয় দিন থেকে শুরু হয় উপবাস। দিনভর নির্জলা থেকে সন্ধে পুজো শেষে ক্ষীর ভোগ গ্রহণ করা হয়, যা খর্না নামে পরিচিত। তৃতীয় দিনে ব্রতীরা নদীর ঘাটে গিয়ে অস্তগামী সূর্যকে দুধ ও ফলমূল অর্ঘ্য দেন। আর শেষ দিনে ভোরবেলায় উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে সম্পূর্ণ হয় এই পবিত্র ব্রত।
চৈত্রের এই অকাল ছট পুজোকে ঘিরে জলপাইগুড়ির বিভিন্ন ঘাটে দেখা মিলেছে ভক্তদের উচ্ছ্বাস এবং গভীর আস্থা, যা ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সামাজিক সম্প্রীতিরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। পুজো আপনাদের আচ্ছা, কোথায় হচ্ছে পুজো? তিনসার ঘাটে। কি কি নিয়ম থাকছে আপনাদের? নিয়ম ওই যে যেরকম ওই ছট পূজা তেরকম এই ছট পূজা, এটা বড় এটা ছোট। এটা কেন করা হয় এই পুজোটা? মানুষা থাকলে করা যায়। এটা কখন করে? এটা কি চৈত মাসে। হ্যাঁ, চৈত মাসে। আচ্ছা, এখন নদীতে কি নিয়ম রয়েছে এখানে? জল নিয়ে দাঁড়াই থাকবো। কতক্ষণ দাঁড়ায় থাকবেন? এই যখন সূর্য না ডুবলে। তারপরে সূর্য ডুবলে উঠে যাবো, তারপর সকালে উঠবো, আবার নামবো। কি নাম আপনার? অনিতা বাসনা। জলপাইগুড়ি জেলা ডেফ ক্রীড়া সংস্থার জন্য গর্বের মুহূর্ত, জাতীয় মঞ্চে উজ্জ্বল জলপাইগুড়ি। 21 থেকে 23 মার্চ চণ্ডীগড় স্পোর্টস কমপ্লেক্স ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত 27তম সিনিয়র ও 10তম জুনিয়র জাতীয় ডেফ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রতিভাবান খেলোয়াড় প্রত্যুষ ভট্টাচার্য পুরুষদের ডাবলসে সৌম্যদীপ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ধারাবাহিকভাবে ভালো খেলায় সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে দারুণ পারফরমেন্স দেখিয়েছে এই জুটি। জুনিয়র অনূর্ধ্ব 16 সিঙ্গেলসে নয়ন কুমার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে নজর কেড়েছে। কোচ অভিষেক বসু ফিক্সচার নিয়ে কিছু অসন্তোষ প্রকাশ করলেও খেলোয়াড়দের লড়াই ও সাফল্যকে প্রশংসা করেছেন। কোচ সোমনাথ সরকার, বাবু রায় ও অভিষেক বসুকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সকলে তাদের পরিশ্রম ও দিক নির্দেশনার জন্য। জলপাইগুড়ি জেলা ডেফ ক্রীড়া সংস্থার জন্য গর্বের মুহূর্ত। সংবাদে এখন সময় বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সহ একাধিক কোর্সের সুবিধা। 10ম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্য ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শহরের আইন শৃঙ্খলা এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জোরদার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সেই প্রেক্ষিতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আধা সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করলেন শিলিগুড়ির নবনিযুক্ত পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। তার সঙ্গে ছিলেন ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। শহরের ব্যস্ত এলাকা ঘুরে এই রুট মার্চের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশ প্রশাসন। রুট মার্চ চলাকালীন কমিশনার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে শহরের সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে এই রুট মার্চ সাধারণ মানুষের মনে আস্থা বাড়াবে বলেই মনে করছে প্রশাসন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই শিলিগুড়িতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 3 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার।
অসময় টানা বৃষ্টির জেরে চরম সমস্যার মুখে পড়েছেন আলু চাষিরা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের একাধিক এলাকায় জল জমে থাকার কারণে পচন ধরেছে বিঘার পর বিঘা জমির আলুতে। অন্যদিকে আলুর বন্ড না পেয়ে বিক্ষোভ আলু চাষিদের। 27তম সিনিয়র ও 10তম জুনিয়র জাতীয় ডেফ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রতিভাবান খেলোয়াড়দের কৃতিত্বে গর্বের মুহূর্ত জলপাইগুড়ি জেলা ডেফ ক্রীড়া সংস্থার। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।